মুভির শুরুতেই আমরা ওয়াল্টার নামে এক ব্যক্তিকে দেখি, যার পেছনে কয়েকজন লোক লেগে আছে এবং সে তাদের থেকে লুকিয়ে পালাচ্ছে। কিছুদূর যাওয়ার পর সে একটি পোস্ট বক্সের ভেতরে নিজের একটি পার্সেল ফেলে দেয়। এরপরে তাকে একটু নিশ্চিন্ত মনে হচ্ছিল, কিন্তু সামনের দিকে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ পিছন থেকে একটি ভ্যান এসে তাকে ধাক্কা মারে, যার ফলে ঘটনাস্থলেই ওয়াল্টারের মৃত্যু হয়। এখন কিভাবে দুই ছেলে একসাথে তাদের বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে, সেটাই এই মুভিতে আমাদের দেখানো হবে। এরপর আমরা দেখি জেমস, যে ওয়াল্টারের বড় ছেলে। সে একটি সুইমিং পুলে লোকদের অনেকক্ষণ শ্বাস আটকে রাখার ট্রেনিং দিচ্ছিল। যেহেতু ছেলেগুলো বেশিক্ষণ পানির নিচে শ্বাস ধরে রাখতে পারছিল না, তাই জেমস তাদের পারফরম্যান্সে খুবই রেগে যায়। ঠিক তখনই পেছন থেকে একজন এসে জেমসকে জানায় যে তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। জেমস তার বাবার মৃতদেহ দেখতে যায়, কিন্তু তার মুখে খুব বেশি দুঃখে ছাপ দেখা যায় না, কারণ সে তার বাবাকে তেমন ভালোবাসত না। তার বাবা দুবার বিয়ে করেছিলেন। জেমস বাড়ি ফিরে এই খবর তার স্ত্রী ফক্সকে জানায়, কিন্তু তার আচরণ দেখে বোঝা যায় সে একদমই শোকাহত নয়। ফক্স বলে, এই খবরটা তোমার ভাই জনিকে অবশ্যই জানানো উচিত। জবাবে জেমস বলে, আমরা দুজনের কেউই আমাদের বাবা ওয়াল্টারের সঙ্গে কথা বলতাম না, তাই আমার মনে হয় না জনির এই খবরে খুব একটা কিছু যায় আসে। তাছাড়া গত 10 বছর ধরে আমার সঙ্গে তার কোনো কথাই হয়নি। তখন ফক্স বলে, ঠিক আছে, আমি নিজেই জনিকে এই খবরটা জানিয়ে দেব। এরপর আমরা ওকলাহোমা সিটিতে জনিকে দেখি, যে একজন পুলিশ অফিসার। সে তার গার্লফ্রেন্ড ভ্যালেন্টিনিয়াকে মানাতে তার বাড়িতে যায়, কারণ সে তার জন্মদিন ভুলে গিয়েছিল। এই কারণে ভ্যালেন্টিনিয়া ভীষণ রেগেছিল। সে বলে, এটা এখন তোমার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে, আমি আর তোমার সঙ্গে থাকতে পারছি না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। রাতে আমরা দেখি জনি নেশাগ্রস্ত অবস্থায় আছে। ঠিক তখনই তার কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয়, আমি জেমসের স্ত্রী, আর তোমার বাবা মারা গেছেন। এই খবর শুনে জনি বলে, আচ্ছা, কিন্তু আমি তো জানতামই না যে আমার বাবা এখনও বেঁচে আছেন কিনা। জেমসের মতোই এই খবর শুনে জনিরও তেমন কোনো প্রতিক্রিয়া হয় না, কিন্তু তাকে বলা হয়, কাল তোমাকে অবশ্যই তোমার বাবার শেষকৃত্যে আসতে হবে। জনি পরিষ্কারভাবে সেখানে যেতে অস্বীকার করে। এই কথোপকথনের মাঝেই হঠাৎ দুজন গুন্ডা দরজা ভেঙে জনির বাড়িতে ঢুকে পড়ে এবং তাকে মারতে শুরু করে। তারা বলে, তুমি ওয়াল্টারের ছেলে, আর ওয়াল্টার যে পার্সেলটা তোমাকে দিয়েছিল সেটা আমাদের ফেরত চাই। জবাবে জনি বলে, আমি কোনো পার্সেল পাইনি। তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে তোমাদের অবস্থা খারাপ হবে। এরপর দুপক্ষের মধ্যে ভীষণ মারামারি হয় এবং শেষ পর্যন্ত জনি তাদের সেখানেই মেরে ফেলে। এই ঘটনার পর জনি সিদ্ধান্ত নেয় যে সে তার বাবার ব্যাপারে সব জানবে, এই লোকগুলো আসলে কারা এবং কেন তার বাবার পেছনে লেগেছিল। পরের দিন আমরা দেখি জেমস ওয়াল্টারের শেষকৃত্যে এসেছে, তার সঙ্গে রয়েছে তার বোন রিটা। ঠিক সেই সময় জনিও সেখানে পৌঁছে সবার সঙ্গে দেখা করে। তবে জনি আর জেমসের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ দুজনের মানসিকতা একেবারেই আলাদা। ছোটবেলা থেকেই তাদের মধ্যে অনেক টানাপোড়েন ছিল। তবুও দুজনের মধ্যেই একে অপরের জন্য একটা নরম অনুভূতি ছিল। এর মধ্যেই তারা লক্ষ্য করে যে পেছনে অনেক গুন্ডা দাঁড়িয়ে আছে, কারণ তারা জানত তাদের বাবা একজন ডিটেকটিভ ছিলেন, আর সেই কারণেই তার অনেক শত্রু ছিল। ঠিক তখনই শহরের গভর্নর পিটার এসে ওয়াল্টারের প্রশংসা করতে শুরু করে, কারণ সে তার পুরনো বন্ধু ছিল। শেষকৃত্যের পর সন্ধ্যায় আমরা দেখি তারা সবাই একসাথে বসে আছে। এরপর পিটার জনির কাছে তার পরিবার সম্পর্কে জানতে চায়। জবাবে জনি বলে, তার তেমন কোনো পরিবার নেই, শুধু একটি গার্লফ্রেন্ড ছিল, ভ্যালেন্টিনিয়া, কিংবা এখনও আছে কি না সে নিজেও নিশ্চিত নয়। এই মুহূর্তে সে এখানে এসেছে শুধু তার বাবার খুনিদের খুঁজে বের করতে, কারণ সে জানে তার বাবার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং খুন। আর গত রাতে ইয়াকুজা গ্যাংয়ের লোকেরাও তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। কিন্তু জেমস জনির কথায় বিশ্বাস করে না, কারণ আগেও সে অনেক মারামারিতে জড়িয়েছে। তখন জেমস তাকে বাইরে নিয়ে গিয়ে সত্যতা জানতে চায়, কারণ 10 বছর আগেও জনি অনেক গুন্ডাকে মেরেছিল, কারণ তার মনে হয়েছিল তার মাকেও খুন করা হয়েছে। জনি বলে, তুমি কখনোই আমার কথায় বিশ্বাস করোনি, তাই তুমি যাও ধ্বংসে,
আমি এখান থেকে চলে যাচ্ছি। কিছুক্ষণ পর আমরা জনিকে একটি বারে দেখি। সেখানে একবার অ্যাটেন্ডেন্ট তাকে একটি ড্রিঙ্ক দেয়। সেটি পান করতেই জনি অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে সে দেখে তার সামনে বসে আছে মিস্টার কেকে, যিনি হাওয়াইয়ের এক ভয়ঙ্কর মাফিয়া ডন। জনির ফিরে আসায় সে ভীষণ ক্ষুব্ধ ছিল। কারণ 10 বছর আগে জনি যাদের মেরেছিল তারা সবাই কেকেরই লোক ছিল, যাদের সে তার মায়ের খুনের সন্দেহে হত্যা করেছিল। কে বলে, তোমার ফিরে আসার পর আবারও একবার পরিষ্কার করে বলছি, তোমার মায়ের খুনের পেছনে আমার কোনো হাত নেই। তাই আমি চাই তুমি কোনো ঝামেলা না করে এখান থেকে চলে যাও। কিন্তু জনি সেখান থেকে যেতে স্পষ্টভাবে অস্বীকার করে। তখন কে জনির মুখে ঘুষি মেরে তাকে 7 দিনের সময় দেয়। সে হুমকি দেয়, এই সময়ের পরও যদি তোমাকে এখানে দেখা যায় তাহলে তোমাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেল। পরের দিন আমরা জেমসকে তার গাড়িতে বসে থাকতে দেখি। সে একটি পার্সেল পায় যা তার বাবার পক্ষ থেকে পাঠানো হয়েছিল। পার্সেলের ভেতরে সে একটি অফিসের চাবি এবং একটি তালিকা পায় যেখানে 12 ধরনের আলাদা কোড লেখা ছিল। এদিকে জনিও ওয়াল্টারের অফিসে পৌঁছে যায়, কিন্তু সেখানে সে তেমন কিছুই খুঁজে পায় না। তবে ঠিক সেই সময় অন্য কেউ সেই অফিসে ঢোকার চেষ্টা করছিল। জনি তাকে দেখে ফেলে এবং মারধর করে জিজ্ঞেস করে, তুমি কে এবং এখানে কি করছ? তখন সে জানায় তার নাম কেন। সে একজন হ্যাকার এবং ওয়াল্টারের প্রাইভেট ইনভেস্টিগেশনের কাজে তাকে সাহায্য করত। জনি জিজ্ঞেস করে, আমার বাবার কি কোনো বিশেষ শত্রু ছিল? কেন উত্তরে বলে, হ্যাঁ, সে তো পুরো শহরেরই শত্রু ছিল। এদিকে জেমসও ক্রাইম সিনে পৌঁছে যায়। সেখানে সে একটি দোকানের বাইরে লাগানো ক্যামেরা দেখতে পায়। জেমস দোকানদারদের কাছে রেকর্ডিং চাইলে তারা হুমকি দিয়ে তা দিতে অস্বীকার করে। এমনকি জেমস কিছু টাকা অফার করলেও তারা রাজি হয় না। শেষ পর্যন্ত জেমস তাদের মারধর করে। এদিকে জনি আর কেন আবার অফিসের ভেতরে তল্লাশি শুরু করে। তখন জনির চোখে সার্ফিং বোর্ডের দিকে কিছু একটা অস্বাভাবিক লাগতে শুরু করে। এটা পরীক্ষা করে জনি সেখানে থেকে একটি ম্যাপ খুঁজে পায় যার ওপর একটি বড় নকশা আঁকা ছিল। কিন্তু ম্যাপটা ভালোভাবে দেখার পরও জনির বুঝতে অসুবিধা হয় আসলে এটা কিসের নকশা। অন্যদিকে এই শহরের গভর্নর পিটার একটি ভাষণ দিচ্ছিল এবং হাওয়াইয়ের মানুষের জন্য সে যথেষ্ট পরিশ্রমও করছিল। এখানে জেমসের বোন রিটা পিটারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত। জনি তাকে ফোন করে বলে, আমি একটা ম্যাপ পেয়েছি যেটা বাবা লুকিয়ে রেখেছিল। এর মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো বিশেষ বিষয় আছে। রিটা তার কাছে সেই ম্যাপের সিরিয়াল নাম্বার জানতে চায়। ঠিক তখনই জেমসও অফিসে এসে পৌঁছায় এবং জনিকে সেখানে বসে থাকতে দেখে বেশ অবাক হয়। তবে সে জনিকে বলে, তোমার সন্দেহ ঠিক ছিল। এরপর দুজনে মিলে সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে স্পষ্ট দেখা যায় গাড়ির ড্রাইভার ইচ্ছাকৃতভাবেই তাদের বাবাকে ধাক্কা দিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত দুই ভাই বুঝতে পারছিল না আসলে ওয়াল্টার কি বিপদে ছিল এবং কেন ইয়াকুজার লোকেরা জনির ওপরও হামলা করেছিল। এই সব আলোচনা করতে করতে যখন তারা বাড়ি ফিরছিল তখন রাস্তায় হঠাৎ একটি গাড়ি এসে তাদের গাড়িকে ধাক্কা মারে। গুন্ডারা তাদের মারতেই চেয়েছিল। জনি গাড়ি থেকে নেমে গুন্ডাদের গাড়ির ওপর গুলি চালাতে শুরু করে। এতে গুন্ডাদের গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে জেমসের গাড়িটাও উল্টে যায়। এতে জেমস ভীষণ রেগে যায়। তখন জনি বলে, আরে আমি তো তোমার প্রাণ বাঁচিয়েছি, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। বাড়িতে ফিরে রিটা তাদের জানায় এই ম্যাপটা আসলে রিকা নামের এক ব্যক্তির, যে ইয়াকুজার সঙ্গে জড়িত। রিকা হাওয়াইয়ের অনেক বড় বড় রেস্টুরেন্টের মালিক এবং সে সেখানে আরও একটি বড় প্রজেক্ট বানাতে চাইছিল। জেমস জানায় সে এখানে রেস্টুরেন্ট নয়, বরং একটি ক্যাসিনো বানাতে চাইছিল, কারণ ম্যাপের পেছনে স্পষ্ট করে ক্যাসিনো লেখা ছিল। রিটা বলে, কিন্তু হাওয়াইয়ে তো ক্যাসিনো বানানো বেআইনি। তাহলে সে এখানে এটা কিভাবে বানাতে পারে? পাশাপাশি সে তাদের জানায় আগামীকাল তাদের একটি ফান্ড রেইজিং পার্টি আছে, যেখানে দুই ভাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন দুই ভাই সেই জায়গায় যায় যেখানে ক্যাসিনো বানানোর পরিকল্পনা ছিল। সেখানে হাওয়াইয়ের অনেক মানুষ উপস্থিত ছিল যারা তাদের জানায় এই জমি শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের। কিন্তু এখন অনেক লোক সরকারকে সঙ্গে নিয়ে এই জমি দখল করতে চায়। তবে তারা কখনোই এই জমি ছেড়ে যাবে না।
ঠিক তখনই জেমসের ফোন আসে, পুলিশ একটি লাশ পেয়েছে। আসলে সেই লাশটি ছিল সেই ট্রাক ড্রাইভারের, যে ওয়াল্টারকে মেরেছিল। তখনই জেমস বুঝে যায়, কেউ প্রমাণ মুছে ফেলার জন্য তাকে খুন করেছে। তখন কেন তাদের জানায় যে সে ফান্ড রেইজিং পার্টির ক্যাটারিংয়ের কাজ পেয়েছে। এখন এই পার্টিতে ঢোকার এটাই ছিল তাদের সবচেয়ে ভালো সুযোগ। তিনজনই ওয়েটার সেজে পার্টিতে ঢুকে পড়ে। পার্টির মধ্যেই জনির সঙ্গে একটি মেয়ের দেখা হয়, যার সঙ্গে বন্ধুত্ব করতে সে তার পিছু নেয়। জনি মেয়েটির নাম জিজ্ঞেস করলে সে বলে, আমার নাম টিনা। কিন্তু তুমি তো ওয়াল্টারের ছেলে, তাই না? আমি তোমাকে চিনে ফেলেছি। জনি বলে, আমার বাবা ওয়াল্টার তো মারা গেছেন। তখন টিনা জানায়, আমি রিকার স্ত্রী, আর আমি তোমার বাবা ওয়াল্টারকে ভাড়া করেছিলাম। কারণ আমার সন্দেহ ছিল আমার স্বামীর কোথাও অন্য কারো সঙ্গে সম্পর্ক চলছে। টিনা বলে যে এই মুহূর্তে এখানে তারা বেশিক্ষণ কথা বলতে পারবে না, তাই যদি পরদিন হোটেলে দেখা করা যায় তাহলে সে আরও বিস্তারিত তথ্য দিতে পারবে। অন্যদিকে জেমস যখন ড্রিঙ্ক সার্ভ করছিল তখন তার কাছে ট্যাড নামে এক ব্যক্তি আসে। তার ভিজিটিং কার্ডে থাকা সারনেম দেখে জেমস বুঝে যায়, যে কোম্পানির ট্রাক দিয়ে ওয়াল্টারকে ধাক্কা দিয়ে মারা হয়েছিল ট্যাড সেই কোম্পানিরই মালিক। ওরা দুজন তখন লোকজনকে পর্যবেক্ষণ করছিল। এমন সময় হঠাৎ দুজন গুন্ডা এসে তাদের ধরে রিকার কাছে নিয়ে যায়। রিকা বলে, আমি এর আগে তোমাদের দুজনকে এই শহরে কখনো দেখিনি, আর তোমাদের চেহারা দেখেই বোঝা যায় যে তোমরা এই পার্টিতে ভালো উদ্দেশ্য নিয়ে আসোনি। তখন তারা বলে, আচ্ছা, তুমি আমাদের চেনো না? তখন জেমস নিজের পরিচয় দিয়ে বলে, আমি জেমস হেলি, আর এ আমার ছোট ভাই জনি হেলি। এটা শুনে রিকা সঙ্গে সঙ্গে বুঝে যায়, ওহো, তোমরা তো ওয়াল্টার হেলির ছেলে। রিকা বলে, কিন্তু চুক্তি অনুযায়ী আমি তো তাকে পুরো টাকা দিয়ে দিয়েছিলাম, এখন তার সঙ্গে আমার আর কোনো হিসাব বাকি নেই। তখন জেমস জানায়, আমাদের বাবা ওয়াল্টারকে খুন করা হয়েছে। রিকা বলে, ওহো, শুনে দুঃখ পেলাম। তাহলে কি তোমরা দুজনই আমাকে সন্দেহ করছ? জনি বলে, সন্দেহ নয়, আমার তো পুরো বিশ্বাস। রিকা হেসে বলে, তোমার ভাইয়ের মাথা ঠিকই চলে, তবে উল্টো দিকে। আমি তো শুধু আমার এই সুন্দরী স্ত্রীর ওপর নজর রাখার জন্যই ওয়াল্টারকে ভাড়া করেছিলাম। এই কথা শুনে সবাই হেসে ওঠে, যেন একই লোককে আবারও ভাড়া করা হয়েছে। রিকা বলে, এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাই যেদিক দিয়ে এসেছ সেদিক দিয়েই চলে যাও। সেই সময় তারা দুজন সেখান থেকে চলে যায়। পরদিন জনি টিনার সঙ্গে দেখা করতে তার হোটেলে যায়। কিন্তু হোটেলের বাইরে সে টিনার মৃতদেহ দেখতে পায়। কেউ তাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দিয়েছিল। জনি বুঝে যায় এটা তার স্বামী রিকারই কাজ। রাগে সে নিজেই সরাসরি রিকাকে মারতে যায়। রিকার গার্ডদের সঙ্গে তার দীর্ঘক্ষণ মারামারি হয়, যেখানে গার্ডরা জনিকে মারাত্মকভাবে আহত করে। শেষ পর্যন্ত রিকার বাড়িতে ঢুকে আক্রমণ করার অভিযোগে পুলিশ জনিকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় জেমস পুলিশ স্টেশন থেকে জনিকে ছাড়িয়ে আনে, কিন্তু জনির এই কাজকর্মে সে ভীষণ রেগে যায়। জেমস তাকে ধমক দিয়ে বলে, এসব করে তুমি কি তোমার মায়ের কাছে যেতে চাও? এই কথার মধ্যেই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তারা একে অপরের ওপর জমে থাকা রাগ উগরে দেয়। মারামারি করতে করতে যখন দুজনই ক্লান্ত হয়ে পড়ে, তখন শেষ পর্যন্ত জনি তার মনের কথা খুলে বলে, মায়ের মৃত্যুর পর তুমি আমাকে একদম একা করে দিয়েছিলে, সবাই থেকে দূরে সরিয়ে দিয়েছিলে। জেমস জবাব দেয়, কিন্তু মায়ের মৃত্যুর পর তুমি খুনিদের ধরার নামে গুন্ডাদের মারধর করতে শুরু করেছিলে। এর ফলে এই শহরে তোমার অনেক শত্রু তৈরি হয়েছিল। সবাই তোমার প্রাণ নেওয়ার জন্য ওত পেতেছিল। তখন আমার আর কোনো উপায় ছিল না, তাই তোমাকে শহর থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে তুমি আমাদের থেকে দূরে হলেও অন্তত বেঁচে থাকতে পারো। কিন্তু সব সময়ের মতো তুমি কখনোই আমাকে বোঝার চেষ্টা করোনি, আমার উদ্দেশ্যকে ভুল বুঝেছ। জনি বলে, কিন্তু মায়ের মৃত্যুর পর আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তোমার ভাই। এই পৃথিবীতে তোমাকে ছাড়া আমার আর কেউ ছিল না। জেমস এই কথার জন্য তার ভাইয়ের কাছে ক্ষমা চায়। এরপর দুজনেই একসাথে তাদের বাবার খুনিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় সবাই যখন বসেছিল তখন জনির কাছে তার গার্লফ্রেন্ড ভ্যালেন্টিনিয়ার ফোন আসে। সে জানায় যে নিজের কিছু জরুরি জিনিস নিতে সে জনির বাড়িতে গিয়েছিল। সেখানেই সে একটি পার্সেল পড়ে থাকতে দেখে,
যা ওয়াল্টার হেলির পক্ষ থেকে পাঠানো হয়েছিল। তখনই জনি বুঝে যায় এই পার্সেলটার কারণেই ইয়াকুজার লোকেরা তার পেছনে লেগেছে। ভ্যালেন্টিনিয়া পার্সেল খুলে দেখে ভেতরে একটি পেন ড্রাইভ রয়েছে। জনি তাকে অনুরোধ করে দয়া করে এই পেন ড্রাইভটা হাওয়াই শহরে এসে তাকে দিয়ে যেতে। ভ্যালেন্টিনিয়া তাতে রাজি হয়ে যায় এবং হাওয়াই চলে আসে। কেন আর জনি দুজনেই এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করে। কেন যখন পেন ড্রাইভটা চেক করে তখন দেখে এর ভেতরে কারও একটি ক্রিপ্টো অ্যাকাউন্ট রয়েছে যা লক করা। কেন জানায় এটি 12 ডিজিটের একটি কোড দিয়ে খোলা যাবে। তখন জেমস তাদের সেই তালিকাটি দেয় যেখানে 12 ধরনের আলাদা কোড লেখা ছিল যা সে ওয়াল্টারের পার্সেল থেকে পেয়েছিল। ঠিক যখন তারা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছিল তখনই একটি হেলিকপ্টার থেকে তাদের গাড়ির ওপর আক্রমণ শুরু হয়। অনেক গুন্ডা তাদের পেছনে লেগে যায় এবং গুলি চালাতে শুরু করে। গুন্ডারা বেশ কয়েকটি গাড়ি নিয়ে এসেছিল কিন্তু জেমস একে একে তাদের সব গাড়ি উড়িয়ে দেয়। এরপর সে হেলিকপ্টারে বসে থাকা পাইলটকেও গুলি করে, যার ফলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। লড়াইটা এতটাই ভয়ঙ্কর ছিল যে অল্পের জন্য তাদের প্রাণ বেঁচে যায়। এরপর তারা রাস্তায় এক জায়গায় থেমে সেই অ্যাকাউন্টটি খুলে দেখে। সেখানে ছিল কয়েক মিলিয়ন ডলার, যা সবই বিদেশের একটি অ্যাকাউন্টে জমা ছিল। আসলে সেই অ্যাকাউন্টটি ছিল পিটারের। এটা দেখে দুই ভাই পুরোপুরি হতভম্ব হয়ে যায়, কারণ পিটারকে তারা প্রায় নিজের চাচার মতোই মনে করত। এর মানে ছিল রিকা আর পিটার একসাথেই জড়িত। পিটার যেহেতু এই শহরের গভর্নর, তাই রিকা তাকে টাকা দিয়ে এখানকার জমি দখল করতে চেয়েছিল যাতে সে নিরীহ মানুষের জমি কেড়ে নিয়ে সেখানে একটি ক্যাসিনো বানাতে পারে। এই পুরো কাজের বদলে রিকা পিটারকে কয়েক মিলিয়ন ডলার দিয়েছিল। যখন রিকার স্ত্রী টিনা ওয়াল্টারকে রিকার ওপর নজর রাখার জন্য ভাড়া করেছিল তখন ওয়াল্টার রিকার এই সাইড বিজনেসের কথাও জেনে যায়। ফলে ওয়াল্টার তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারত। সেই কারণেই তারা ওয়াল্টারকে নিজেদের পথ থেকে সরিয়ে দেয়, আর এই কাজটি তারা ট্যাডের মাধ্যমে করায়। অন্যদিকে রিটা সেই ম্যাপটি সরাসরি পিটারের কাছে নিয়ে যায় এবং জানায় যে রিকা হাওয়াইয়ের জমি দখল করে সেখানে ক্যাসিনো বানাতে চায়, আর এই কাজে একজন সরকারি অফিসারও জড়িত আছে। কিন্তু পিটার তাকে সেই ম্যাপটি নষ্ট করে দিতে বলে। জেমস যখন বাড়ি ফেরে তখন দেখে তার স্ত্রী বাড়িতে নেই, গুন্ডারা তাকে তুলে নিয়ে গেছে, আর বাচ্চারা ভয়ে কাঁপতে কাঁপতে বসে আছে। তারা কিছু বোঝার আগেই রিকার ফোন আসে। সে জেমসের স্ত্রীর সঙ্গে কথা বলায়, যাকে নির্মমভাবে বেঁধে রাখা হয়েছে। রিকা হুমকি দিয়ে বলে, যদি তুমি তোমার স্ত্রী আর পরিবারকে বাঁচাতে চাও তাহলে তোমার হাতে খুব কম সময় আছে। তাড়াতাড়ি পেন ড্রাইভটা এনে আমাকে দাও। এরপর দুই ভাই নিজেদের অস্ত্র জোগাড় করে সোজা রিকার বাড়ির দিকে রওনা দেয়। একে একে বাইরে থাকা তার গার্ডদের মারতে শুরু করে। দুই ভাই মিলে তাদের এমনভাবে পেটায় যে অবস্থা শোচনীয় হয়ে যায়। এরপর তারা নিচে বেসমেন্টে পৌঁছায়, যেখানে কেনের সঙ্গে ভ্যালেন্টিনিয়াকেও বন্দী করে রাখা হয়েছিল। তারা দুজনকেই মুক্ত করে। তারা জানায় যে তোমরা আসার আগেই রিকা পালিয়ে গেছে। জনি রিকাকে ধরতে তার পেছনে ছুটে যায়। এদিকে ট্যাড জেমসকে দেখে তার ওপর আক্রমণ করে। কিন্তু আমরা জানি জেমস একজন রেসলার, তার সামনে ট্যাড বেশি সময় টিকতে পারে না। কয়েক মিনিটের মধ্যেই জেমস তার তলোয়ার দিয়ে ট্যাডকে শেষ করে দেয়। অন্যদিকে জনিও পালাতে থাকা রিকাকে ধরে ফেলে। কিন্তু রিকা যেহেতু ইয়াকুজার একজন কারাতে মাস্টার, তাই সে জনিকে ভীষণ কঠিন সময় দেয়। রিকা যখন প্রায় জনিকে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই জনি একটি গ্রেনেডের পিন খুলে সেটি মাটিতে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে বিশাল বিস্ফোরণ হয়। তবে তার আগেই জনি পানিতে লাফ দিয়ে পড়ে। আর সেই বিস্ফোরণে রিকার আর কোনো চিহ্নই অবশিষ্ট থাকে না। সেখানে জনি ভীষণভাবে আহত ছিল, তাই সে পানিতে ডুবে যাচ্ছিল। ঠিক তখনই জেমস এসে তার ভাইকে বাঁচিয়ে নেয়। সে তার ভাইয়ের কপালে চুমু দেয়, কারণ গভীরভাবে সে তার ভাইকে খুব ভালোবাসত। পরের দিন পুলিশ অফিসাররা পিটারকেও গ্রেপ্তার করে। কোথাও না কোথাও জনি তার মাকে খুব ভালোবাসত, আর জেমসের পরিবার কখনোই তার মায়ের খুনিদের খুঁজে বের করার ব্যাপারে তাকে সমর্থন দেয়নি, এই কারণেই তার ভেতরে অনেক রাগ জমেছিল। ঠিক তখনই মিস্টার কে এসে জনিকে বলে, আমি তোমাকে 7 দিনের সময় দিয়েছিলাম, কিন্তু তুমি এখনও চলে যাওনি। জনি জবাব দেয়, সে আর কোথাও যাবে না, কারণ এখন সে তার পরিবারের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছে।
মিস্টার কে বলে, ইয়াকুজার ডনকে মেরে তুমি খুব ভালো কাজ করেছ, কারণ সে ধীরে ধীরে হাওয়াই শহরের ওপর নিজের দখল বাড়াচ্ছিল। তাছাড়া সে আমাদের লোকজনেরও অনেক ক্ষতি করেছিল। এরপর মিস্টার কে জনির হাতে একটি চিরকুট ধরিয়ে দেয়, যার ওপর তার মায়ের খুনির নাম লেখা ছিল। সেই নাম দেখে জেমস বলে, আগে আমি তোমার পাশে দাঁড়াইনি, কিন্তু এখন তাকে খুঁজে বের করার কাজে আমি তোমার সঙ্গে আছি। তারপর জনি জেমসকে সেই পেনড্রাইভটি দেখায়, যার ভেতরে তাদের জন্য রাখা কয়েক মিলিয়ন ডলার রয়েছে। এটা দেখে দুই ভাই খুব খুশি হয় এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে শুরু করে। এইভাবেই এই দুর্দান্ত মুভিটি এখানেই শেষ হয়ে যায়।